দেশের লাখ লাখ শ্রমিকের অধিকার সুরক্ষার দায়িত্ব যে প্রতিষ্ঠানের উপর, সেই শ্রম অধিদপ্তরই এখন কতিপয় ব্যক্তিতে সীমাবদ্ধ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেখিয়ে একটি কমিটি ওখানে সাবমিট করেছে। শ্রমিক বঞ্চিত, সবসময় শ্রমিক বঞ্চিত। ফলে শ্রম উন্নয়ন বা কল্যাণ দুটোই থেকে যাচ্ছে প্রশ্নের মধ্যে। গোজামিল একটা কমিটি করছে, কিন্তু তাদের কিভাবে কমিটি আসছে সেটা শ্রম দপ্তর বলতে পারবে, তারা বলতে পারবে। দুর্নীতি কি শুধু কমিটিতেই? মিউজিক চেয়ারের মতো চেয়ার পরিবর্তন করে বছরের পর বছর লাভজনক জায়গায় থাকছেন নির্দিষ্ট ব্যক্তিরাই। আমরা অফিসিয়াল যেভাবে আমাদের করার, আমরা সেটা আইনগতভাবেই এটা আমরা দেখছি। এই সব কিছু নিয়েই টিম সার্চলাইটের এবারের অনুসন্ধান। সরকারি বেসরকারি কলকারখানায় যেসব ট্রেড ইউনিয়ন রয়েছে তার দেখভাল বা তদারকির দায়িত্বে সরকারের যে প্রতিষ্ঠান কাজ করে তার নাম শ্রম অধিদপ্তর। শ্রম অধিদপ্তর মূলত কাজটা হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে কাজ করা। আর শ্রমিকদেরকে নিয়ে যখন কাজ করতে হয় তখন মালিকের প্রসঙ্গটা চলে আসে, কারণ মালিকবাদী শ্রমিক এখানে কোনো ইয়ে নাই, এবং শ্রমিকবাদেও মালিক চলতে পারবে না, তো একে অপরের অপরিহার্য। শ্রমিক কর্মচারী এবং মালিক পক্ষের সম্মিলিত স্বার্থ দেখাই শ্রম অধিদপ্তরের কাজ। বিজয়নগরে মূল সদর দপ্তর থেকে শ্রম অধিদপ্তরটি কার্যক্রম পরিচালনা করলেও দেশের সব জায়গায় নিজস্ব জনবল এবং অফিস কার্যক্রম রয়েছে। তবে সরকারের এই সংস্থাটি সচল নাকি অচল তা সাধারণ মানুষ খুব একটা জানেন না। বিশেষ করে স্বার্থ সংশ্লিষ্টরা শ্রম অধিদপ্তরকে চেনেন বিশৃঙ্খলা বাদিয়ে ফায়দা লুটকারী প্রতিষ্ঠান হিসেবে। আমরা মনে করেন এই চার মিলালে মনে করেন একটা নির্বাচন চাই, এই নির্বাচন আমরা কিছু সুস্থভাবে পাই না। টিম সার্চলাইট উদাহরণ হিসেবে ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়নের কার্যক্রম দেখাতে চায়, যার রেজিস্ট্রেশন নম্বর 2195। 1985 সালে মহাখালীর ঠিকানায় প্রতিষ্ঠিত সংগঠনটির ঠিকানা এখন সায়েদাবাদ। নতুন নাম দেয়া হয় ঢাকা মহানগর মিনিবাস, ট্রাক ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়ন। 23 সালে একটা অবৈধভাবে নির্বাচন, এটার একটা আমাদের শ্রমিকেরা এটার প্রতিবাদ করছে, এবং কি এটা জিপিওর মাধ্যমে, ইয়ার মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে এটার কমপ্লেইন দিয়েছে। ক্ষমতার দাম্ভিকতায় সংগঠনটির নেতৃত্ব ছিনতাই হয়েছিল সবাই জানলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অভিভাবক প্রতিষ্ঠান শ্রম অধিদপ্তরকে জানিয়েও কাজ হয়নি। জুলাই আন্দোলনের পর পুরনো কমিটির নেতারা আত্মগোপনে চলে যান। এরপর 2 বছর পেরিয়ে গেছে, সংগঠনটি নেতৃত্ব শূন্য। ইউনিয়নের নেতৃত্ব ঠিক করতে নির্বাচনের তাগিদ দিয়ে বারবার চিঠি দেয়া হলেও নির্বাচনের উদ্যোগ নেয়নি শ্রম অধিদপ্তর। কিছু অসাধু অফিসার, এই সন্ত্রাসীরা যদি এখানে চাঁদাবাজি করতে পারে, তারাও কিছু বাক পায়, এই জন্য তাদেরকে দিয়েই পরিচালনা করতে চায়। আদৌ শ্রমিকের কোনো ফায়দা নাই, শ্রমিক বঞ্চিত, সবসময় শ্রমিক বঞ্চিত। একই অবস্থা গাবতলী পরিবহন শ্রমিক ইউনিয়নেরও, যার রেজিস্ট্রেশন নম্বর 974। তবে কাণ্ডারি শূন্য সংগঠনটিতে বাস্তবে নির্বাচন না হলেও কাগজে নির্বাচনের একটি কমিটিকে অনুমোদন দিতে ভুল করেনি শ্রম অধিদপ্তর। গোজামিল একটা কমিটি করছে, কিন্তু যারা কমিটিতে আসছে তারাও, আমি জানি যে 974 ঢাকা রিচা যানবাহনের, তারাও মেম্বার না, কিন্তু তাদের কিভাবে কমিটি আসছে সেটা শ্রম দপ্তর বলতে পারবে, তারা বলতে পারবে। যদিও শ্রমিকদের প্রতিবাদের মুখে কমিটি বাতিল করা হয়, নাম কাওয়াস্তের সেই কাগজে নির্বাচন খোদ শ্রম অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনেই উঠে এসেছে। বিশেষ সুবিধা ছাড়া এমন কমিটিকে অনুমোদন দেয়া সম্ভব কিনা জানতে শ্রম অধিদপ্তরের অনুমোদন কর্মকর্তা আসাদুজ্জামানের সাথে কথা বলতে চাই। তবে কয়েক দফা চেষ্টার পরও তাকে মুখোমুখি করা যায়নি। এটি সহকারী পরিচালক আসাদুজ্জামানের রুম, এবং কিছুক্ষণ আগেই আমরা তাকে তার রুমেও দেখেছি, এবং তার রুমের লাইটও জ্বালানো ছিল। কিন্তু আমাদের এই পাশের রুমে কাজ করতে করতেই এসে দেখি তিনি নেই, এবং তার রুমের লাইটও বন্ধ।
এরপরেও কয়েক দফায় কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে আসাদুজ্জামান 2016 সালে শ্রম কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন, পরে সহকারী পরিচালক হন। কর্মজীবনে কয়েক দফায় বদলি হলেও একই দপ্তরে ফিরে এসেছেন। প্রশ্ন উঠছে, এমন কি রয়েছে যে তিনি একই দপ্তরে বারবার ফিরে এসেছেন? ফিরছি একটা বিরতির পর। শ্রমিক সংগঠন জিম্মি শ্রম অধিদপ্তরে অনুসন্ধান এখানেই থেমে যেত যদি না সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়নগুলোতেও তাদের হস্তক্ষেপ না থাকতো। এমন একটি সরকারি প্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনে নজর দিব। আমরা চাচ্ছিলাম নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠন হোক আমাদের সংগঠনের, যাতে আমরা শ্রমিকের কল্যাণে কাজ করতে পারি। সৈয়দ গোলাম রসুল রনি টার্মিনাল সুপারিনটেন্ডেন্টের কাজ করছেন বিআইডব্লিউটিসির নিতাইগঞ্জে। সহকর্মী শ্রমিকদের অধিকার আদায়ে ছিলেন সরব। শ্রমিকদের অধিকার আদায়ে 2012 সালে নাম লেখান বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নে। রাজনৈতিক বাস্তবতায় সংগঠনটির নির্বাচনী কার্যক্রম বন্ধ ছিল দীর্ঘদিন। পট পরিবর্তনের পরও নির্বাচনী ধারায় ফিরতে পারেনি। শ্রম অধিদপ্তর একজনকে অবৈধভাবে দায়িত্ব দিয়েছেন একটা মিটিং ডাকার জন্য। তিনি মিটিং করে কোনো প্রকার নিয়ম নীতি ছাড়াই ওনার পছন্দ মতো একজনকে নির্বাচন কমিশনার বানিয়েছে। শ্রম অধিদপ্তর ও শ্রম মন্ত্রণালয়ে রনির করা অভিযোগ বলছে, শ্রম অধিদপ্তর যাদেরকে বিআইডব্লিউটিসি শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দায়িত্ব দেয় তারা সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদক নন। নির্বাচন কমিশনার নির্বাচন সংক্রান্ত যে সমস্ত কার্যক্রমগুলি আছে কিছুই না করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেখিয়ে একটি কমিটি ওখানে সাবমিট করেছে। অর্থাৎ রাজনৈতিক কারণে নয়, সংকটের পেছনে সেই শ্রম অধিদপ্তর। দেখা যাক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন কি বলেন। সকল লোক ইয়ে করে নাই, কি বলে ওই একাধিক ক্যান্ডিডেট হয় নাই, ফলে আমরা সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আলাউদ্দিনের এই যুক্তি মানতে নারাজ খোদ নির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান। যখন আলাউদ্দিন এই অবৈধ কমিটি এনে আমার হাতে একটি কাগজ ধরিয়ে দেয়, তখন ওই রাত্রেই আমি তারে বলি যে আমি এই কমিটি মানি না। আমি এই কমিটি না মেনে আমি শ্রম অধিদপ্তরে একটি লিখিত দেই। প্রায় একই ধরনের অভিযোগ করেছেন ইউনিয়নের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক কাউসার আহমেদও। মোহাম্মদ আলাউদ্দিন সে একটা সাদা ফর্ম দিয়েছে, সাদা ফর্মের মধ্যে সে শুধু স্বাক্ষর নিয়েছে আমার, নিয়ে সে ফর্মটা তার কাছে রেখে দিয়েছে। হঠাৎ করে আমাদেরকে ডাকছে, ডেকে বলছে যে আজকে কমিটি ঘোষণা হবে, আপনারা সবাই আসেন। যেখানে নির্বাচন পরিচালনা কমিটি প্রশ্নবিদ্ধ, সেখানে নির্বাচন বৈধ হয় কিভাবে? আর যারা এসব দেখভাল করবেন তারাই তো এর নেপথ্য নায়ক, অর্থাৎ শ্রম অধিদপ্তরই মূল খলনায়কের ভূমিকা পালন করছে। বিগত দিনেও সে চেয়ারম্যান মহোদয়ের গেটে তালা লাগিয়ে দিয়েছেন, সিপিএমের দরজায় তালা লেগেছেন। এভাবে সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। বক্তব্যের সাথে মিল পাওয়া গেল টিম সার্চলাইটের হাতে আসা একটি ভিডিওতে, যাতে দেখা যাচ্ছে শ্রমিক নেতা আলাউদ্দিন একজন কর্মকর্তার বদলি ঠেকাতে আন্দোলন করছেন। বিধি বহির্ভূত এই আন্দোলন নিয়ে কথা বলেছি আলাউদ্দিনের সাথেও। তার বিরুদ্ধে আমাদের পদোন্নতি না দেওয়ার রেকর্ড আছে। এরকম বিভিন্ন কারণে আমরা বাধ্য হয়েছি তাকে ওখান থেকে না দিতে, আন্দোলন করতে। আর রাজনৈতিক ইস্যু হোক আর ভিন্ন হোক, সেটি সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু প্রতিটি শ্রমিক সংগঠনে ঝামেলা জিইয়ে রাখছে শ্রম অধিদপ্তর। ইলেকশনের দায়িত্ব দিয়েছিলেন কাদেরকে? এটা আমরা তো দেই না, এটা ডিজি স্যার হয়তো ফাইলপত্র দেখে যাকে দিছে, সম্ভবত আলাউদ্দিন নামে একজন। আলাউদ্দিন কি নির্বাচিত কেউ ছিল? আমি সেটা শিওর না। মোহাম্মদ মোশাররফ হোসেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক, কাজ করছেন ট্রেড ইউনিয়ন শাখায়। তিনি কিছুই জানেন না, সব জানেন মহাপরিচালক। 8 বছর আপনি এখানে আছেন, তারপর এই জায়গার সবকিছু আপনার নথি না না না, আমি 8 বছর আপনি জানেন না কিভাবে? 8 বছর আমি এখানে নাই, আমি এই সেকশনে আসছি হয়তো 2 বছর,
2.5 বছরের মতো হইতে পারে। আমি অন্য সেকশনে ছিলাম। আমি অ্যাডমিনে ছিলাম, আমি প্ল্যানিংয়ে ছিলাম, মানে হেডকোয়ার্টারেই ছিলাম। সরকারি চাকরির রীতি অনুযায়ী 3 বছর পর পর কর্মস্থল পরিবর্তন হওয়ার কথা, কিন্তু চেয়ার পরিবর্তন করে 8 বছর ধরে রয়ে গেছেন প্রধান কার্যালয়ে। ফলে নিজেকে বাঁচানোর কৌশল ভালো করেই জানেন। আমরা কথা বলেছি শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন শাখার পরিচালকের সাথেও। সাধারণ সম্পাদক যে আমাদের স্বীকৃত বা আমরা তাদেরকে সাধারণ সম্পাদক বলে ওই পদবি অনুমোদন করেছি, বিষয়টা তো এরকম না। সাধারণ সভাপতির দায়িত্ব কিভাবে দিলেন? তারা কারা ছিল সংগঠনের? নির্বাচনের লক্ষ্যে তারা আগাতে চাচ্ছিল যেটা, এবং সেই কাজে এই দপ্তরের যে ম্যান্ডেট আছে যে না আমরা এ ধরনের সভা হলে আইনগত যে ম্যান্ডেট ছিল যে আমরা তত্ত্বাবধান করব। এই আইনগত ম্যান্ডেট কি শ্রম অধিদপ্তর সঠিকভাবে পালন করতে পেরেছে, নাকি নিজেরাও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে? রিসেন্টলি আমরা অভিযোগ লিখিতভাবে পেয়েছি, আমাদের শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রম অধিদপ্তর সেটা রিসিভ করেছে এবং সেখানেও আমরা পাল্টাপাল্টি যে অভিযোগ এসেছে এবং ওটা আমরা আমাদের কাজ চলছে ওটার উপর। কৌশলে এড়ানোর চেষ্টা চলে, তবে তথ্য প্রমাণের ভিত্তি ধরলে পার পাওয়ার সুযোগ নেই। এরই মধ্যে এই ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। ফিরছি আরও একটা বিরতির পর। শ্রম অধিদপ্তরে দীর্ঘদিন ধরেই চলছে মিউজিক চেয়ার খেলা, অর্থাৎ কাগজ কলমে কর্মস্থল বদলালেও বাস্তবতা ভিন্ন। মুখলেসুর রহমান চাকরি জীবনের প্রায় পুরোটা সময় ছিলেন ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরে। যখনই যেখানে পদায়ন হয়েছেন আবার ঘুরে ফিরে একই দপ্তরে। আমার পোস্ট হলো অর্গানাইজার। শ্রম অর্গানাইজার, আচ্ছা, এটা কত গ্রেডের বা কোন শ্রেণী? এটা হলো 13 গ্রেডের। 13 গ্রেডের, মানে 3য় শ্রেণীর। আর এখন আপনি কোন দায়িত্বে আছেন? আমি শ্রম কর্মকর্তা আছি। শ্রম কর্মকর্তা আছেন, মানে ফার্স্ট ক্লাস অফিসার? না, সেকেন্ড ক্লাস। এটা কি প্রমোশন হয়েছে না কিভাবে আসলেন এখানে আপনি? হ্যাঁ, প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে? প্রমোশন হয়েছে নাকি চলতি দায়িত্বে? চলতি দায়িত্বে। তো চলতি দায়িত্ব প্রমোশন তো এক না। কর্তৃপক্ষ দিলে তো আর মুখলেসুর রহমানের কিছু করার নেই, কিন্তু কর্তৃপক্ষ কিভাবে এসব পদায়ন করছে মুখলেসুর রহমানই সেই জবাব দিলেন। আমাকে একা না, মিনিমাম বললাম তো 25-30 জনকে দেওয়া সারা বানাচ্ছে আমাদেরকে। তো প্রমোশন খালি হয়ে আছে। প্রমোশন দিলে তো আপনার প্রমোশনের পদের সাথে তো আপনার গ্রেডও চেঞ্জ হবে। হ্যাঁ, সেই গ্রেড কি আপনার চেঞ্জ হয়েছে? না, গ্রেড চেঞ্জ হয়নি। তো কেমন প্রমোশন হলো এটা? আমি তো বললাম এটা কর্তৃপক্ষ দিতে পারে, তাই দিছে। শ্রম কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দিন, তিনি চাকরি জীবনের বেশিরভাগ সময় পার করেছেন ঢাকায়। 2024 সালে 1 মাসেই 3 বার বদলি করা হয় তাকে, কিন্তু যেখানেই বদলি করা হোক না কেন ঘুরে ফিরে সেই ঢাকা বিভাগীয় দপ্তরেই আছেন তিনি। ঢাকা ডিভিশন। কোন জায়গা থেকে? এই নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আনার পরে আপনার আবার কয়েকদিন পরেই আবার একটা বদলি করলো, এই আবার পোস্টিং দিতে চাচ্ছে ময়মনসিং থেকে, পরে আবার এটি চেঞ্জ করে দিল হইলো চট্টগ্রাম দেওয়ার পরে দেখলো যে চাকরি কম, এরপরে যে আপনার ওই সংযুক্ত রাখলো 8 মাস। দেশের 8টি বিভাগের মধ্যে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের 70 ভাগই ঢাকা বিভাগে অবস্থিত, কিন্তু লোকবল সব বিভাগই সমান। ফলে যেখানে ঢাকা বিভাগে কাজের চাপ মাত্রাতিরিক্ত, সেখানে অসুস্থ লোককে বসিয়ে রেখে কর্তৃপক্ষ কি আরাম পায়, এমন প্রশ্ন ছিল তার কাছে। আপনাকে এত জায়গা পাঠানোর পর আপনি ঢাকায় কেন, এই অফিসেই কেন আসতে চান? এই অফিসে কেন আসতে চাই, এটা কর্তৃপক্ষ রাখছে। তারপরে হইলো আপনার আমার চাকরিও দেখছি যে কম, তাইলে আর তারা এখানে অসুস্থ থাকে। আমি কিন্তু ওই যে বাতে বুতের ফোলা টোলা থাকে, হ্যাঁ, এগুলা অসুস্থ থাকলো 8-9 মাসের। অবাক করা তথ্য হচ্ছে, অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা শরীফুল ইসলাম জেকে বসেছেন। এরই মধ্যে 4 জন আত্মীয়কে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন। শ্রমভবনের কলকারখানা শাখায় স্ত্রী শামীমা বেগম পরিদর্শক পদে, ফুফাতো ভাই অফিস সহকারী আইয়ুব আলী রয়েছেন দিনাজপুরে, ভাগ্নি জামাই খাইরুল ইসলাম অফিস সহায়ক পদে আছেন
রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তর কার্যালয়ে, ভাগিনা হুমায়ুন কবির পলাশ রংপুর উপমহাপরিদর্শকের কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত। আমরা শরীফুল ইসলামের সাথে কথা বলতে চাই। ওটা ঘুরে রাখ, ওই মুখটা একটু ওইদিকে দেন। ওই যে এটা। আচ্ছা, ওটা সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি একটু যে আপনি এবং আপনার মোট 5 জন মানে আত্মীয় স্বজন আপনারা এই মিনিস্ট্রির আন্ডারে চাকরি করতেছেন। হ্যাঁ করতেছি, ঘন্টা সত্য। অনুসন্ধানে পাওয়া ভিন্ন একটি তথ্য হচ্ছে 2018 সাল থেকে এখন পর্যন্ত কারো কোনো পদোন্নতি না হলেও শরীফুল ইসলাম 3য় শ্রেণীর কর্মচারী থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে 9ম গ্রেডের 1ম শ্রেণীর কর্মকর্তায় পদোন্নতি পান। আপনি 3য় শ্রেণী থেকে 1ম শ্রেণীতে সরাসরি চলে আসলেন কিভাবে, মানে এই প্রমোশনটা? এটা প্রতিটি ডিপার্টমেন্টের যে পদোন্নতি নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিধি থাকে। তো 3য় শ্রেণী 2য় শ্রেণীর এরকম আর কতজনের প্রমোশন হয়েছে আপনার সাথে? এটা তো আপনার পদ শূন্য হওয়ার ক্ষেত্রে বা সাপেক্ষে আপনার পদোন্নতি দেওয়া হয়। কিন্তু এখানে শূন্য পদের অভাব নেই, আপনার এখানে সবাই এটা তো কর্তৃপক্ষ চলতি দায়িত্বে, তারপরে সবাই উপরের পদ নিয়ে বসে রয়েছে। এটা তো আপনার কর্তৃপক্ষ বলতে পারবে, এটা তো আমরা তো বলতে পারবো না। আবারও সেই কর্তৃপক্ষ, অর্থাৎ বাংলা নাটকের আলোচিত সেই চরিত্রের মতো। ব্রিজ কিটা বানাইছে? ব্রিজ তো বানাইছে কর্তৃপক্ষ। কিটা বানাইছে ভাই? কর্তৃপক্ষ কিটা বানাইছে? কর্তৃপক্ষ। এবার খুঁজব কর্তৃপক্ষকে। প্রথমেই শ্রম অধিদপ্তরের পরিচালক প্রশাসন মোহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে কথা বলি আমরা। এখন আপনি যাদেরকে দেখতেছেন ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, ইভেন কি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমরা তো আসলে ওই সময় ওই প্রক্রিয়ার মধ্যে ছিলাম না। তিনিও যেন আরেক কর্তৃপক্ষকে দেখালেন। আমরা সেই কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। একটা হচ্ছে পদোন্নতি, একটা চলতি দায়িত্ব, আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, সংযুক্তি। হ্যাঁ, সংযুক্তির ব্যাপারে আমাকে একটা তালিকা করা হচ্ছে। এই জিনিসটাকে আমি খুব একটু সিরিয়াসলি নিলাম, আপনার এই বক্তব্যটাকে। এটা নিয়ে আমি একটু কাজ করতে দেন, তারপরে হয়তো আপনি একটা ফলো আপ পরে আপনি দেখেন। শ্রম অধিদপ্তরের মাত্র কয়েকটি চরিত্রকে দেখিয়েছি আমরা, তবে এমন চরিত্র এখানে অসংখ্য। এখন দেখার অপেক্ষা কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।